তো বন্ধুরা, এই ছবিটা খুব ভালোভাবে দেখুন। এখানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে ভারতের নর্থ ইস্ট রাজ্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, ওড়িশা পর্যন্ত এই আতঙ্কবাদীদের সাম্রাজ্য তৈরির স্বপ্ন দেখছে বাংলাদেশের জেহাদিরা। এই মুহূর্তে গোটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি পোস্ট করে সমস্ত জেহাদিদের মোটিভেট করার চেষ্টা চলছে, যা কিন্তু মারাত্মক। এবার এই নতুন রিপোর্টটা দেখুন, যেখানে বাংলাদেশের 1971-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানের আর্মি ভারতের কাছে যে সারেন্ডার করেছিল তার স্ট্যাচুকে ভেঙে ফেলা হয়েছে। দ্বিতীয় রিপোর্ট দেখুন, যেখানে কংগ্রেসের এমপি শশী থারুরের মতন লোকজন এটাকে নিয়ে চিন্তিত যে কিভাবে প্রতিটা চিহ্ন যেটা হিন্দু আর ভারতের সাথে জুড়ে রয়েছে তাকে টার্গেট করা হচ্ছে বাংলাদেশ। ওখানকার ইসকন মন্দির, মা কালীর মন্দির, হিন্দুদের বাড়িঘর সবটাই টার্গেট করা হয়েছে এবং এখনও পর্যন্ত হামলা চলছে। গতকালই বাংলাদেশের নতুন আমেরিকার দালাল, ওদের যে প্রধানমন্ত্রী, তার বাড়ির সামনে প্রদর্শন করায় বাংলাদেশের আর্মি ওখানকার হিন্দুদের মারাত্মক পিটিয়েছে। আর শুধু তাই নয়, এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদেরকে অপশান দেওয়া হয়েছে, হয় মুসলিম হয়ে যাক আর তা না হলে দেশ ছেড়ে পালা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন, বিবিসি থেকে শুরু করে পশ্চিমা মিডিয়া এই হিন্দু গণহত্যাকে সাপোর্ট দিচ্ছে, না হলে এটাকে একটা কভার আপ করার চেষ্টা করছে। আর এই সমস্ত কিছুর পেছনে একটা কমন ফ্যাক্টর কি জানেন? এটা হলো সেম পাকিস্তানের আতঙ্কবাদী আইডিওলজি আর ইসলামিক স্টেট বা আইএসএসের ছবি খুঁজে পাবেন, যার জন্য আজ নয় গত বহু দশক ধরে চেষ্টা চলছে। আর ফাইনালি ওরা একটা বেস পেয়ে গেছে, যেটা হলো বাংলাদেশ। এবারে ডেফিনেটলি আপনাদের প্রশ্ন আসবে যে ভাই, বাংলাদেশের সেনার তো অকাত নেই যে ওরা ভারতের জমি দখল করবে বা ভারতে অ্যাটাক করবে, তাহলে পাকিস্তান, ইসলামিক স্টেট বা আমেরিকার ফায়দা কোথায়? তো দেখুন, এখানে আমি দুটো উদাহরণ দেব, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের সিকিউরিটির জন্য। প্রথমত, আমেরিকার ইরাকে অ্যাটাকের পর ওখানে আইএসএস তৈরি হয়, যাদেরকে অ্যাকচুয়ালি সাপোর্ট দিয়েছিল আমেরিকার সিআই। এই আইএসএস কী করে, ওখানকার লোকাল মুসলিমদের মাধ্যমে আতঙ্কবাদীদের একটা পুরো অর্গানাইজেশন তৈরি করে এবং এরা প্রায় গত 15 বছরের বেশি সময় ধরে আশেপাশের সমস্ত দেশে যে সমস্ত নন মুসলিম রয়েছে তাদেরকে টার্গেট করত। এছাড়াও গোটা বিশ্বে একাধিক আতঙ্কবাদী হামলাও চালায়। এরপর দ্বিতীয় উদাহরণ হলো পাকিস্তান। পাকিস্তানের আর্মি যতবার ভারতে অ্যাটাক করেছে প্রতিবার হেরে গেছে, কিন্তু এক জায়গায় ওরা জিতে গেছে। ওরা পাকিস্তানের প্রতিটা মাদ্রাসাকে কাজে লাগিয়ে জেহাদি তৈরি করে এবং ভারত তাতে নজরও দেয়নি, যার ফলস্বরূপ কাশ্মীরে 1990-এ হিন্দুদের গণহত্যা শুরু হয়, যেটা আজও চলছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে কাশ্মীরের কী অবস্থা। আর গোটা দেশে যে পরিমাণ আতঙ্কবাদী হামলা হয়েছে, তাতে যে পরিমাণে আমাদের সিকিউরিটি ফোর্সেস, সাধারণ মানুষ মারা গেছে আর ক্ষয়ক্ষতি হয়েছিল, তার তো কোনো লিমিট নেই। সেমভাবে বাংলাদেশের আর্মি আমাদের জন্য থ্রেট নয়। যেভাবে এই ধরনের ছবিকে ভাইরাল করে একটা জেহাদি উন্মাদনা তৈরি করা হচ্ছে বা মোটিভেট করা হচ্ছে যে আমরাও এগুলো দখল নেব, ওখানে ওদের পরিকল্পনা খুবই সিম্পল। প্রথম ধাপে বাংলাদেশের যে হিন্দু তাদেরকে খতম করা হবে। দ্বিতীয় ধাপে পাকিস্তানের মতন সমস্ত মাদ্রাসাকে কাজে লাগিয়ে আতঙ্কবাদীদের তৈরি করা হবে, ওদের ট্রেনিং হবে। আর অলরেডি একাধিক আতঙ্কবাদী গোষ্ঠী বাংলাদেশে রয়েছে, যাদেরকে ডিসমেন্টাল করে দিয়েছিল শেখ হাসিনা। তো পুনরায় ওদেরকে দাঁড় করানো হবে আর এদেরকে ফাইন্যান্সিয়াল আর পলিটিক্যাল সাপোর্ট দেবে বাংলাদেশের এই নতুন সরকার। এবং এই পুরো ট্রেনিং, ওদের লজিস্টিক সাপোর্ট, এর জন্য তো পাকিস্তানের আইএসআই রয়েছে। আর ফান্ডিং খুব একটা মুশকিল না, আমেরিকা নিজে রয়েছে। তাছাড়া প্রচুর ভারত বিরোধী অর্গানাইজেশন রয়েছে যারা ওদেরকে ফান্ডিং দেবে। এবারে আসি ভারতের কথায়, যে ভারতের এতে কতটা থ্রেট। তো দেখুন, ভারত সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে, কোনো হিন্দুকেই আমাদের দেশে ঢুকতে দিচ্ছে না। মানে সরকারের জন্য রোহিঙ্গা চলবে, বাংলাদেশের হিন্দু চলবেন। যাই হোক, সেটা আলাদা বিষয়। এখন বাংলাদেশের 3 দিক থেকে ভারতের সীমান্ত, আর যদি বাংলাদেশ থেকে আতঙ্কবাদীদের ইনফ্লো করাতে হয়, সেটা খুব একটা মুশকিল না। পুরো 10 লাখের সেনাও যদি ভারত সরকার নামিয়ে দেয়, তাহলেও ভারতের পক্ষে সম্ভব নয় এই পুরো বর্ডারে 100% সুরক্ষা দেওয়া। যার উদাহরণ তো আপনারা কাশ্মীরে দেখেছেন। কাশ্মীরের বর্ডার খুবই ছোট এবং সবচেয়ে সুরক্ষিত, তা সত্ত্বেও আতঙ্কবাদীরা ঢুকে পড়ে, ড্রোনের মাধ্যমে হাতিয়ার আসছে। আর তার জায়গায় যদি আপনারা বাংলাদেশের বর্ডার দেখেন, তাহলে বাংলাদেশের বর্ডার তো আরও বেশি ফ্রেজাইল। আর স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাহায্যে নর্থ ইস্ট আর পশ্চিমবঙ্গকে কাশ্মীর বানাতে খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 2 থেকে 4 বছর লাগবে। এবার এখানে প্রশ্ন আসছে যে ভারত এটাকে কিভাবে কাউন্টার করে। তো বন্ধুরা, টু বি অনেস্ট, ভারত সরকার ডিপ্লোমেসির মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এখানে কোনো ডিপ্লোমেসি কাজে আসবে না। কারণ ওদের সরকার সরাসরি ভারতের বিরুদ্ধে কিছু বলবেন আর গ্রাউন্ডে নিজের মতন কাজ করবে। উদাহরণ হিসেবে আপনারাই ভাবুন যে পাকিস্তানের সরকারের সাথে ভারত সরকার বহু বছর ধরে ডিপ্লোমেসি করে আসছে, কোনো লাভ হয়েছে? সরকারের সাথেও সরকারের ডিল হয়ে যায়,
কিন্তু গ্রাউন্ডে আতঙ্কবাদীদের ইনফ্লো ওরা করাতেই থাকে আর ভারতে হামলা হয়। ঠিক সেম অবস্থা বাংলাদেশের পরিস্থিতি তো আরও খারাপ। এই মুহূর্তে বাংলাদেশের ওপর পুরো কন্ট্রোল কারণ নেই, তো এই জেহাদি আর আতঙ্কবাদীদের ঠেকাবে কে? তো বন্ধুরা, এই সমস্ত কিছুকে কাউন্টার করতে ভারতের কাছে কেবলমাত্র একটা রাস্তা রয়েছে, সেটা হলো আমাদের ইসরায়েলের মতন হতে হবে। আর ওরা ভারতকে আতঙ্কবাদীদের গড় বানিয়ে ফেলুক বা ভারতে অ্যাটাক শুরু করুক, তার আগে ওদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে। আর এখানে ভারত মেইনলি দুটো কাজ করতে পারে। প্রথমত, হিন্দুদের ওপর যে হামলা হচ্ছে তার বদলা নিতে একদিকে বাংলাদেশের পুরো সাপ্লাইকে আটকে দাও, ফুড থেকে শুরু করে অয়েল, ইলেকট্রিসিটি, ওদের ফ্যাক্টরির যে র মেটেরিয়াল সেগুলোও ভারত থেকে যায়। এমনকি ওরা বিদেশে যে সমস্ত এক্সপোর্ট করে সেটাও ভারতের হয়ে হয়, এগুলোও আটকে দিক। কয়েক মাসেরও কম সময়ে বাংলাদেশের ইকোনমির অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ হয়ে যাবে। দ্বিতীয় রাস্তা রয়েছে মিলিটারি অ্যাকশন। ভারতের উচিত হিন্দুদের ওপর হওয়া হামলাকে কাজে লাগিয়ে একদিকে ইন্টারন্যাশনালি সাপোর্ট নেওয়া, দ্বিতীয়ত ওখানকার হিন্দু সংগঠনকে কাজে লাগিয়ে বাংলাদেশে হিন্দুদের আলাদা দেশ তৈরির আন্দোলন শুরু করানো। আর এটার সমর্থনে ভারতের উচিত বাংলাদেশের দুটুকরো করা স্ট্র্যাটেজিক্যাল। অর্থাৎ একদিকে আমাদের এই যে চিকেন নেক রয়েছে তার আশেপাশের যে অংশ, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম, তাকে ভারতের ক্যাপচার করা উচিত। আর দ্বিতীয়টা চট্টগ্রামের এই অংশটা যা ত্রিপুরার সাথে রয়েছে, এটাকেও ক্যাপচার করা উচিত। এই দুটোই কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এরপরে রয়েছে নেক্সট স্টেপ, সেটা হলো ফুল পপুলেশন এক্সচেঞ্জ। অর্থাৎ বাংলাদেশের সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ আর বাকি যা মাইনরিটি রয়েছে তাদেরকে এই অংশে আনতে হবে এবং এখানকার জিহাদিদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। আর এটা একটা বাফার জোনের মতন কাজ করবে ভারত আর বাংলাদেশের মধ্যে। এবার এখানে ডেফিনেটলি আপনাদের অনেকের মাথায় একটা প্রশ্ন আসবে যে ভাই, বিষয়টা যত সহজে বললাম, আদৌ কি এটা এতটাও সহজ? ইন্টারন্যাশনাল প্রেশার আসবে। তো দেখো, এখানে আমি ওই জন্যই শুরুতেই বলেছি যে এই হিন্দু গণহত্যাকে ইন্টারন্যাশনাল ইস্যু বানানো উচিত। প্রচুর দেশের সমর্থন পাওয়া যায়, আর এটা তো ভারত সরকারের কাজ ডিপ্লোমেসির মাধ্যমে অন্য দেশের সমর্থন জোগাড় করা। যদি না পারে সেটা সরকারের ব্যর্থতা। আর আপনাদের মনে হয় যে গোটা বিশ্বে হিন্দু গণহত্যার পর যে ধরনের পরিস্থিতি, তাতে কোনো দেশ বাংলাদেশের জন্য ভারতের সাথে লড়তে আসবে? ম্যাক্সিমাম পাকিস্তান, তুর্কির মতন দেশ ওআইসিতে লাফাবে, ইউএন কন্ডেম করবে, আর আমেরিকা এখানে ওদেরকে সাপোর্ট দেবে। কিন্তু তাও আমেরিকা সরাসরি এখানে কিছু বলতে পারবে না। ব্যাস, এটা করলেই কিন্তু ভারতের ম্যাক্সিমাম সমস্যা এখানে মিটে যাবে। এখন এটা তো ভারত সরকারের উপর নির্ভর করছে যে ওরা কী চাইছে। আগামী 4-5 বছরে মণিপুরের মতন বাংলা আর নর্থ ইস্টকে জ্বলতে দিয়ে ইন্টারন্যাশনালি নিজেদের ভদ্র দেখানোর চেষ্টা করবে যে দেখো, আমাদের ওপর অ্যাটাক হয়েছে, আমাদের দেশ জ্বলছে, কিন্তু আমরা এখনও গান্ধীবাদকে ফলো করছি। নাকি ইসরায়েলের মতন সমস্যা তৈরি হওয়ার আগেই গোড়া থেকে উপড়ে ফেলে? আমার ধারণা ভারত সরকার এই মুহূর্তে গান্ধীর পথেই চলছে। কাশ্মীর আর মণিপুর দেখে তো আমার সেটাই মনে হচ্ছে। তাই 90% সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ততক্ষণ কোনো অ্যাকশান নেবে না যতদিন না সত্যি আরও 2-3টে মণিপুর বা কাশ্মীর তৈরি হচ্ছে। 1947-এ ব্লান্ডার করেছিল নেহেরু, 1971-এ ইন্দিরা গান্ধী, 1999-এ অটল বিহারী বাজপেয়ী সেনাকে পাকিস্তানের সীমান্ত পেরোতে দেয়নি, আর 2024 সালে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে ইন্দিরা গান্ধীরই রিপিট টেলিকাস্ট করছে, যার ফল মেনলি আমাদের মতন পশ্চিমবঙ্গের মানুষকেই ভুগতে হবে। এখন বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।